আসসালামু আলাইকুম। আমি তো জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতে জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক ক্যাপিটলে হামলার ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস। বোমা তৈরির প্রস্তুতির অভিযোগে ৩৫ বছরের নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। পশ্চিম আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, 2 পাইলট সহ নিহত 8 আরোহী। রাডার সাইটের কাছে ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। গ্রিন কার্ডে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, পরিবারের সরকারি সুবিধা গ্রহণও এবার আবেদন মূল্যায়নে বিবেচনা করবেন ইমিগ্রেশন কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাবের বড় জয়, $25 লাখ প্রো ইসরায়েল প্রচারণা পেরিয়ে কংগ্রেসে যাচ্ছেন এই ডেমোক্র্যাট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের আলবেনিতে স্টেট ক্যাপিটল ভবনে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। এফবিআই এর দাবি, আইএস অনুপ্রাণিত ওই নারী কয়েক সপ্তাহ ধরে ভবনটির ওপর নজরদারি চালান এবং আইন প্রণেতাদের বৈঠকের সময় হামলার পরিকল্পনা করেন। হামলার জন্য সামগ্রী সংগ্রহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত হামলার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে যেন অল্পের জন্য বড় ধরনের রক্তপাত থেকে রক্ষা পেল স্টেট ক্যাপিটাল। আলবেনির গুরুত্বপূর্ণ সরকারি ভবনে বোমা হামলার ভয়ঙ্কর পরিকল্পনার অভিযোগে ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। গ্রেপ্তার জেসিকা বোয়ের বিরুদ্ধে অভিযোগ, আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে কয়েক সপ্তাহ ধরে নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটল ভবনে হামলার ছক কষছিলেন তিনি। লক্ষ্য ছিল আইন প্রণেতারা বৈঠকে থাকা অবস্থায় হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো এবং ভবনের গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করা। এফবিআইয়ের অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার জন্য ডোর ড্যাশের খাবার সরবরাহের ব্যাগ ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন বোয়ে। এমনকি আগস্টের 5 তারিখে একটি হার্ডওয়্যার দোকান থেকে পেরেকও কেনেন তিনি। তদন্তকারীদের দাবি, এসব সামগ্রী সম্ভাব্য বিস্ফোরক তৈরির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। শুধু বিস্ফোরকের প্রস্তুতি নয়, ক্যাপিটল ভবনকে টার্গেট করে নজরদারিও চালান বোয়ে। বিভিন্ন স্থান থেকে ভবনের ছবি তোলেন এবং আইন প্রণেতাদের বৈঠকের সময় সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন বলে অভিযোগ। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এফবিআই বলছে, অনলাইনে উগ্রপন্থী ও আমেরিকা বিরোধী পোস্ট দেওয়ার পাশাপাশি আইএসের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন বোই। এমনকি 9/11 হামলার প্রশংসা করে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হামলার পর সিরিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও দাবি তদন্তকারীদের। ভবিষ্যতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সহ যুক্তরাষ্ট্রের আরও স্থানে হামলার কথাও তিনি বলেছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত এফবিআই এর গোপন তথ্যদাতাদের অভিযানে বুধবার ক্যাপিটলের কাছেই গ্রেপ্তার হন বোই। কর্মকর্তারা বলছেন, এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় আপাতত কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে ঘটনাটি ঘিরে নিউ ইয়র্কের সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পশ্চিম আলাস্কার দুর্গম এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন। 2 পাইলট ও 6 যাত্রী নিয়ে চার্টার বিমানটি কেপ নিউয়েনহ্যাম রাডার সাইটের কাছে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের 2 কর্মীও। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এই মর্মান্তিক দুর্ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি চার্টার বিমানের 8 আরোহী। বৃহস্পতিবার কেপ নিউয়েনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ছিলেন 2 পাইলট ও 6 যাত্রী। মার্কিন সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজ থেকে প্রায় 450 মাইল পশ্চিমে। বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউয়েনহ্যামের উদ্দেশ্যে যাচ্ছিল। কেপ নিউয়েনহ্যাম গুড নিউজ বে থেকে প্রায় 40 মাইল দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার পরপরই আলাস্কা রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে রাডার সাইটের কাছে একটি এয়ারক্রাফট ইনসিডেন্ট এর খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে যায়। বিমানটি ছিল 2 ইঞ্জিনের সেসনা, যা পরিচালনা করছিল সিকিউরিটি এভিয়েশন।
বিমানটি যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স বা ইউএসএসিই এর জন্য চার্টার করা হয়েছিল। নিহতদের মধ্যে ইউএসএসিই এর 2 কর্মীও ছিলেন বলে নিশ্চিত করেছে জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসন। কর্তৃপক্ষ জানিয়েছে নিহত 2 কর্মীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন আলাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস। তিনি এটিকে সামরিক পরিবার ও সংশ্লিষ্ট কমিউনিটির জন্য ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে আলাস্কার সিনেটর লিসা মার্কোভস্কিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার কাজে অংশ নেওয়া কোস্টগার্ড, এনটিএসবি ও আলাস্কা স্টেট ট্রুপারদের ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য নতুন করে বাড়ছে উদ্বেগ। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় শুধু আবেদনকারী নন, পরিবারের সদস্যরা সরকারি সামাজিক সহায়তা নিয়েছেন কিনা সেটিও বিবেচনায় আসতে পারে। বয়স, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা ও আর্থিক সক্ষমতার পাশাপাশি পরিবারের পরিস্থিতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রিন কার্ডের নতুন এই কড়াকড়ির পুরো চিত্র জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপের পথে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী কোনো গ্রিন কার্ড আবেদনকারীর পরিবারের সদস্য সরকারি সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল হলে সেটিও এখন আবেদন মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনা করতে পারবেন ইমিগ্রেশন কর্মকর্তারা। মঙ্গলবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস এ বিষয়ে নতুন একটি মেমো জারি করেছে। এতে বলা হয়েছে, আবেদনকারীর আত্মীয়রা যুক্তরাষ্ট্রে থাকার সময়ে বিভিন্ন সামাজিক সেবা বা সরকারি সুবিধা নিয়েছেন কিনা সেটিও পর্যালোচনা করা হতে পারে। নতুন নির্দেশনায় পাবলিক চার্জ হিসেবে কাউকে বিবেচনা করার ক্ষেত্রে 5টি বিষয় গুরুত্ব পাবে। এগুলো হলো আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা এবং পরিবারের সম্পদ, আর্থিক সক্ষমতা ও পরিস্থিতি। এর অর্থ হলো একজন আবেদনকারী নিজে সরকারি সহায়তা না নিলেও তার পরিবারের কোনো সদস্য যদি নিয়মিত সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হন, তাহলে সেই বিষয়টি গ্রিন কার্ড আবেদনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে আবেদনকারীদের জন্য পাবলিক চার্জ বন্ড দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে অর্থের বন্ড জমা দিয়ে আবেদনকারী প্রমাণ করতে পারেন যে ভবিষ্যতে তিনি সরকারি সহায়তার উপর নির্ভরশীল হবেন না। এরপর কর্মকর্তা আবেদন অনুমোদনের বিষয়টি বিবেচনা করতে পারেন। ইউএসসিআইএস এর দাবি, এই নীতির উদ্দেশ্য হল সম্ভাব্য সরকারি সুবিধা নির্ভর ব্যক্তিদের ক্ষেত্রে মার্কিন করদাতাদের অর্থ সুরক্ষিত রাখা। তবে সবাই এই নিয়মের আওতায় পড়বেন না। আশ্রয় প্রার্থী, শরণার্থী, মানব পাচারের শিকার এবং বিশেষ কিছু অভিবাসন শ্রেণী এই নির্দেশনা থেকে ছাড় পাবেন। ফলে নতুন নিয়মে গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য নিজের পাশাপাশি পরিবারের আর্থিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট স্টেট সিনেটর আয়শা ওয়াহাব। এনবিসি নিউজের প্রজেকশন অনুযায়ী তিনি ক্যালিফোর্নিয়ার 14th কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালবোয়েলের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন ওয়াহাব। এর আগে এপ্রিল মাসে যৌন নিপীড়নের অভিযোগের মধ্যে কংগ্রেস থেকে পদত্যাগ করেন সোয়ালবোয়েল। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। বিশেষ নির্বাচনে ওয়াহাবের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক ডেমোক্রেট মেলিসা হার্নান্দেজ। জুনের প্রাইমারিতে দুজনই সর্বোচ্চ ভোট পাওয়ায় চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হন তারা। প্রাইমারিতে ওয়াহাব 43% ভোট পেলেও মঙ্গলবার বিশেষ নির্বাচনের ব্যবধান কমে আসে। 95% ভোট গণনার পর ওয়াহাব পেয়েছেন 53% আর হার্নান্দেজ পেয়েছেন 47% ভোট। নির্বাচনের শেষ দিকে এই লড়াইয়ে বড় অঙ্কের অর্থ ব্যয় করে একটি প্রো ইসরায়েল সুপার পিএসি। ওয়াহাবের বিরুদ্ধে প্রায় $25 লাখ খরচ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সেই প্রচারণা সত্ত্বেও জয় পেয়েছেন ওয়াহাব। তিনি ইসরায়েলের গাজা যুদ্ধের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। এই জয় ক্যালিফোর্নিয়ার রাজনীতিতে তার প্রভাব আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। ট্যারিফ রিফান্ডের অর্থ এবার ক্রেতাদের স্বস্তি দিতে কাজে লাগাচ্ছে ওয়ালমার্ট। প্রায় $2.9 বিলিয়ন ফেরত পাওয়ার পর তৃতীয় প্রান্তিকে 11,000-এর বেশি পণ্যের
দাম কমানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কমতে পারে দাম। নিয়ামতুল্লাহ সিরাজীর রিপোর্টে আরও জানুন বিস্তারিত। আমেরিকার বাজারে এবার বড় স্বস্তির খবর। ট্যারিফের টাকা ফেরত পেয়ে হাজার হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটি বলছে প্রায় $2.9 বিলিয়ন ট্যারিফ রিফান্ড পাওয়ায় অর্থ ব্যবহার করা হবে পণ্যের দাম কমাতে। ফলে আগামী কয়েক মাসে বাজার করতে গিয়ে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন মার্কিন ক্রেতারা। ওয়ালমার্ট জানিয়েছে তৃতীয় প্রান্তিকে 11,000-এরও বেশি পণ্যের দাম কমানো হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মুদি পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে, অর্থাৎ প্রতিদিনের বাজারের খরচ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ। তবে এই ঘোষণা এসেছে ওয়ালমার্টের জন্য কঠিন এক সময়ে। সর্বশেষ প্রান্তিকে একই ধরনের স্টোরে বিক্রি বেড়েছে মাত্র 2.6%, অথচ বিশ্লেষকদের প্রত্যাশা ছিল প্রায় 4% প্রবৃদ্ধি। গত 6 বছরের মধ্যে এটি ওয়ালমার্টের সবচেয়ে দুর্বল বিক্রয় প্রবৃদ্ধি। খবর প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দামও 9% বেশি পড়ে যায়। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ মার্কিন ভোক্তাদের বাড়তে থাকা খরচের চাপ। এমনকি বছরে $1 লাখ বেশি আয় করা পরিবারও এখন তুলনামূলক সস্তা পণ্যের দিকে ঝুঁকছে। গ্যাসের দাম গ্যালন প্রতি $4 উপরে উঠলে ক্রেতাদের আচরণে বড় পরিবর্তন দেখেছে ওয়ালমার্ট। এদিকে প্রতিদ্বন্দ্বী টার্গেটে 10,000-এর বেশি পণ্যের দাম কমাচ্ছে। তবে ওয়ালমার্টের বিশেষত্ব হল ট্যারিফ রিফান্ডের বড় অঙ্কের অর্থ এখন কাজে লাগাতে পারবে প্রতিষ্ঠানটি। ফলে প্রশ্ন একটাই, ওয়ালমার্টের এই মূল্য কমানোর উদ্যোগ কি সত্যি মার্কিন পরিবারের বাজারের খরচে বড় স্বস্তি আনবে? উত্তর মিলবে আগামী কয়েক মাসের বিক্রয় ও দামের পরিবর্তনে। মিশিগানের ডিয়ারবর্নে মুসলিম প্রভাব ও কথিত শরিয়া আইন নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। সিটি কাউন্সিলের বৈঠকে পাস্টর লরেঞ্জো সিওয়ালের বিস্ফোরক অভিযোগের পর পাল্টা জবাব দিয়েছেন মেয়র আব্দুল্লাহ হাম্মদ। সাম্প্রতিক বিক্ষোভ, সংঘর্ষ এবং আইন প্রয়োগ নিয়ে প্রশ্নে উত্তপ্ত শহরটির পরিবেশ। ডিয়ারবর্নের এই বিতর্কের নেপথ্যে ঘটনা, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং প্রশাসনের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিশিগানের ডিয়ারবর্নের সিটি কাউন্সিলের নিয়মিত বৈঠক ঘিরে তীব্র হয়েছে মুসলিম সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা এবং কথিত শরিয়া আইন নিয়ে বিতর্ক। মঙ্গলবারের বৈঠকে স্থানীয় 180 চার্চের পাস্টর লরেঞ্জা সিওয়াল অভিযোগ করেন, ডিয়ারবর্নে মার্কিন আইনের বদলে শরিয়া আইন কার্যকর হচ্ছে। তার ভাষ্য, মুসলিমদের প্রভাবের কারণে শহরের আইন প্রয়োগে বৈষম্য তৈরি হয়েছে। তবে ডিয়ারবর্নে শরিয়া আইন চালু হয়েছে এমন কোনো সরকারি আইন বা প্রমাণের কথা প্রতিবেদনে নেই। সিওয়েল মূলত মুসলিমদের প্রতি প্রশাসনের আচরণ এবং ধর্মীয় স্বাধীনতার প্রয়োগ নিয়ে আপত্তি তুলে এ অভিযোগ করেন। বিতর্কের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট জেক ল্যাংকে ঘিরে সাম্প্রতিক সংঘর্ষ। চলতি মাসে ডিয়ারবর্নের একটি ধর্মীয় পদযাত্রার বিক্ষোভ করতে গিয়ে ল্যাং কয়েকজন পাল্টা বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের তথ্য অনুযায়ী ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিওয়েল ও ল্যাংয়ের দাবি, হামলার ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তাদের অভিযোগ, মুসলিমদের ক্ষেত্রে আইন ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে। তবে ডিয়ারবর্নের মেয়র আব্দুল্লাহ হাম্মদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ডিয়ারবর্নকে মুসলিমদের দ্বারা দখল হয়ে যাওয়া শহর হিসেবে উপস্থাপন করা শুধু মুসলিম ও আরব জনগোষ্ঠী নয়, শহরের খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অবদানকেও অস্বীকার করে। 2020 সালের মার্কিন আদমশুমারি অনুযায়ী ডিয়ারবর্নের প্রায় 54.5% বাসিন্দা মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। ফলে মুসলিম ও আরব আমেরিকান পরিচয়, ধর্মীয় স্বাধীনতা এবং স্থানীয় রাজনীতি নিয়ে ডিয়ারবর্নের বিতর্ক এখন জাতীয় পর্যায়েও নতুন করে আলোচনায় এসেছে। নিউ ইয়র্কের আবাসন বাজারে বদলে যাচ্ছে প্রচলিত চিত্র। বিশেষ করে ম্যানহাটনে বিবাহিত দম্পতির চেয়ে একা থাকা কিংবা অবিবাহিত সঙ্গীর সঙ্গে থাকা ব্যক্তিদের বাড়ির মালিকানা এখন বেশি। নতুন বিশ্লেষণে দেখা গেছে ম্যানহাটনে নন ফ্যামিলি মালিকের হার 48% আর বিবাহিত দম্পতির 45%।
অন্যদিকে তরুণদের বাড়ির মালিকানাও বেশ কম। কেন বদলাচ্ছে এই চিত্র? বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কে বদলে যাচ্ছে বাড়ির মালিকানার চিত্র। বিশেষ করে ম্যানহাটনে বিয়ের পর নয়, বরং একা কিংবা অবিবাহিত সঙ্গীকে নিয়ে বাড়ি কেনার প্রবণতাই এখন বেশি। প্রপার্টি শার্কের নতুন বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক চমকপ্রদ তথ্য। প্রতিবেদন অনুযায়ী ম্যানহাটনে মোট বাড়ির মালিকদের মধ্যে 48%ই নন ফ্যামিলি মালিক, অর্থাৎ যারা একা থাকেন, অবিবাহিত সঙ্গী বা রুমমেটের সঙ্গে থাকেন। বিপরীতে বিবাহিত দম্পতির মালিকানায় রয়েছে 45% বাড়ি। নিউ ইয়র্কের সিটির 5 বরোর মধ্যে ম্যানহাটনই একমাত্র এলাকা যেখানে বিবাহিত দম্পতিদের ছাড়িয়ে গেছে নন ফ্যামিলি মালিকরা। তবে পুরো নিউ ইয়র্ক সিটির চিত্র কিছুটা ভিন্ন। শহর জুড়ে 51% বাড়ির মালিক বিবাহিত দম্পতি। জাতীয় গড় যেখানে 59%, সেখানে নিউ ইয়র্কের হার বেশ কম। অন্যদিকে নন ফ্যামিলি মালিকের হার 31%, যা জাতীয় 27%-এর চেয়েও বেশি। বড় অনুযায়ী স্ট্যাটেন আইল্যান্ডে সবচেয়ে বেশি 60% বাড়ির মালিক বিবাহিত দম্পতি। ব্রুকলিন ও কুইন্সে এই হার 53% করে, ব্রঙ্কসে 42%। পাড়া পর্যায়ে ম্যানহাটনের চিত্র আরও স্পষ্ট। সেন্ট্রাল পার্ক সাউথে 73%, হাডসন ইয়ার্ডসে 69% এবং টিউডর সিটিতে 68% বাড়ির মালিক নন ফ্যামিলি ক্যাটাগরির। অন্যদিকে ব্রুকলিনে মিল বিসিনে বিবাহিত দম্পতিদের মালিকানা সর্বোচ্চ 75%। আর বয়সের হিসেবে নিউ ইয়র্ক সিটির মাত্র 8% বাড়ির মালিকের বয়স 35 বছরের নিচে। বিপরীতে 65 বছর বা তার বেশি বয়সীদের মালিকানায় রয়েছে 38% বাড়ি। অর্থাৎ ম্যানহাটনে বদলালেও নিউ ইয়র্কের আবাসন বাজারে বয়স ও পারিবারিক অবস্থার প্রভাব এখনো বেশ স্পষ্ট। ফ্লোরিডায় অরেঞ্জ কাউন্টিতে ডেলিভারির ভান করে প্যাকেজ চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ক্যামেরায় দেখা যায় অ্যামাজন বক্স হাতে বাড়ির সামনে এসে তিনি সেটি রেখে দেন, তারপর বারান্দায় থাকা অন্য একটি প্যাকেজ নিয়ে চলে যান। পরে একই ধরনের আরেকটি ভিডিও সামনে আসে। দুই ভিডিওতে নারী ও সিলভার গাড়ির মিল থাকায় তদন্তে নেমেছে শেরিফের অফিস। চুরির এই রহস্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অ্যামাজন এর প্যাকেজ হাতে নিয়ে বাড়িতে ঢুকছেন এক নারী। দেখে মনে হতে পারে তিনি হয়তো কোনো পণ্য পৌঁছে দিতে এসেছেন, কিন্তু নজরদারি ক্যামেরার ফুটেজ বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে এক বাড়ির সামনে থেকে প্যাকেজ চুরির অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায় নারীটি একটি অ্যামাজন বক্স হাতে করে বাড়ির সামনে আসেন। বাড়ির মালিক নরল্যান্ড টরেসের দাবি ওই বাক্সটি খালি ছিল। নারীটি সেটি গাড়ির সামনে রেখে দেন এবং সেখানে আগে থেকে রাখা একটি প্যাকেজ নিয়ে দ্রুত চলে যান। টরেস জানান ঘটনার সময় তার স্ত্রী ও মেয়ে বাড়ির ভেতরেই ছিলেন। চুরি হওয়া প্যাকেজটি মাত্র 1 ঘন্টা আগে বারান্দায় রাখা হয়েছিল। তবে প্যাকেজ চুরির চেয়েও তাকে বেশি উদ্বিগ্ন করেছে বিষয়টি। পরিবার ঘরে থাকা অবস্থায় একজন অপরিচিত ব্যক্তি তাদের বাড়ির ভেতরের সীমানায় ঢুকে পড়েছিল। টরেস আরও জানান তার মেয়ের নিয়মিত ওষুধ প্যাকেজের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়া হয়। ফলে চুরির পর অন্য কোনো প্যাকেজও নেওয়া হয়েছে কিনা তা নিয়ে পরিবার আতঙ্কে পড়ে যায়। এরপর টরেসের পোস্ট দেখে আরেকটি নজরদারি ভিডিও সামনে আসে। ব্রিটেনের ডি জেসাসের বাড়ির ভিডিওতে দেখা যায় এক নারী রিং ক্যামেরার নিচু হয়ে তার অ্যামাজন প্যাকেজ নিয়ে একটি সিলভার ফোর্ড ফোকাস এর দিকে চলে যাচ্ছেন। গাড়িতে তখন একজন পুরুষ চালকের আসনে ছিলেন। দুই ভিডিও পাশাপাশি তুললে নারী এবং গাড়িটির মধ্যে বেশ কিছু মিল দেখা যায়। অরেঞ্জ কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে 12 আগস্ট এই ঘটনায় রিপোর্ট করা হয়েছে এবং ডেপুটিজ বিষয়টি তদন্ত করছেন। স্থানীয় বাসিন্দাদেরও সন্দেহজনক কাউকে দেখলে সতর্ক থাকতে এবং পুলিশকে জানাতে বলা হচ্ছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।